এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু একটাই খবর চলছে, দুর্গাপুরে ছাত্রীকে ধর্ষণের যে চেষ্টা বা ধর্ষণ, এই সমস্ত কাণ্ড, এই কাণ্ড নিয়ে রাজনীতি একবার তুঙ্গি, বিশেষ করে বিরোধী রাজনীতি। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একবারে ঝাঁপিয়ে পড়েছেন মাঠে, আমরা জানি সেসব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কতদিন এই ধর্ষণকে রাজনীতির বিষয়ে আবর্তিত হতে দেখব? আর রাজনীতির যারা আছেন, সে শাসকই হোক বা বিরোধী হোক, যাই হোক, তারাই ধর্ষণ কাণ্ডটাকে নিয়ে কতদিন এরকম কচকচানি, যাকে বলা হয় রাজনীতির কচকচানি করে যাবেন? এ রাজ্যে ধর্ষণের ঘটনা আমি ঠিক না একটু বিশেষ বলতে চাইছি না, কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অবলীলায় নারী নির্যাতন চলছে, এখানে শুধু নয়, সারা ভারতে চলছে। এটা কি আর নতুন, নাকি বহু পুরনো? চলেই আসছে বাড়িতে বাড়িতে, পরিবারে পরিবারে। আপনারা জানেন, কেন্দ্রীয় সরকারের যে অপরাধমূলক যে সমস্ত পরিসংখ্যান হয়, সেটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন বাড়িতে বাড়িতে, পরিবারে পরিবারে কিভাবে ধর্ষণের ঘটনা চলে, কিভাবে আত্মীয় স্বজনরা তাদের নিকটাত্মীয়কেও অবলীলায় ধর্ষণ করে এবং সেগুলো চাপা দেওয়া হয়। তার মানে এই নয়, আমি বলতে চাইছি যে যে ঘটনা ঘটছে বারবার শিক্ষাক্ষেত্রে বা কখনো হাসপাতালে, সেটা চাপা দেওয়া হবে বা শাস্তি দেওয়া হবে না, বা সরকার পক্ষকে কাঠগড়ায় তোলা হবে না। নিশ্চয়ই সরকার পক্ষকে কাঠগড়ায় তোলা হবে, কারণ যেটা মূল কাজ প্রশাসনের, মানে বিশেষ করে পুলিশ প্রশাসনের, যাকে বলা হয় পুলিশিং, সেই পুলিশিংটা হচ্ছে না। বিভিন্ন জায়গায় টহল দেওয়া হতো, খুব সাধারণ কথায়, যতই সিসিটিভি থাক, সেটা হচ্ছে না। কেন হচ্ছে না, কবে হবে, এসব দিয়ে আমি বলতে পারবো না, এটা বলবে যারা সরকারে আছে তারা, এবং বিরোধীরা এই জবাব চাইতে পারে। কিন্তু তারা যদি সমানে এই ক্ষেত্রটা নিয়ে রাজনীতির আবর্তে নিয়ে আসেন, তাহলে মোটেই সেটা সমাজ জীবনে খুব একটা সদর্থক প্রভাব ফেলে না, এটা আমি মনে করি। আর একটা জিনিস আরো মনে করি, যে যারা মনে করছেন যে মমতা সরকারের পতনের পরেই এই রাজ্যে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, তাদেরও এবার একটু ভাবার সময় এসেছে। দুর্গাপুরের ঘটনায় মূল বিষয় বাদ দিয়ে বিরোধী দলের নেতা শুধুমাত্র হিন্দু মুসলমান ন্যারেটিভে ফোকাস করছেন। এর ফলে কি হচ্ছে, এই যে জঘন্য অপরাধের বিচারের চেয়ে বেশি উঠে আসছে তার নির্বাচনী এজেন্ডা। তার ফলে সমস্ত অপরাধটাও কিন্তু ক্রমেই পিছনের সারিতে চলে যাচ্ছে, তা কিন্তু তার প্রাসঙ্গিকতা, তীব্রতা হারাচ্ছে। অন্যদিকে তৃণমূলও এই ন্যারেটিভটাই ধরে নিচ্ছে, তাদের সুবিধা হচ্ছে, তাদেরও রাজনীতির জন্য এটা প্রয়োজন। অবশ্য আমরা এটাও জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে নান্য পন্থা বিদ্যতে নাই, আর কোনো পথ নাই, একটাই পথ আছে, হিন্দু মুসলিম ন্যারেটিভ। মুসলিমদের বাদ দাও, মুসলিমদের বাদ দাও, বাঙালি মুসলিম যত জন আছেন বাদ দিয়ে দাও, কারণ তাদের ভোট তিনি পাবেন না। কিন্তু এভাবে কতজনকে বাদ দেবেন? নাকি এইসব বাদ দিলেই আপনাদের রাম রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে? নাকি আপনারা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলে যাবেন যা বলছেন সেটাই ঠিক কথা? তা তো নয়। আমি কয়েকজন মহাপুরুষদের নাম করছি এখন, তাদের সম্পর্কে কি বলে বিজেপি নেতারা, কি বলেন বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব। আশারাম বাপু, ইন্ডিয়ান গুরু, জেল ফর লাইফ ইন সেকেন্ড রেপ কেস, দ্বিতীয়বার ধর্ষণের জন্য তাকে বিচার করা হয়েছে এবং আপনারা জানেন যাবজ্জীবন হয়েছে। বেঙ্গালুরুর যোগা গুরু নিরঞ্জন মূর্তি, এই একই ছোট ছোট মেয়েদের, ছাত্রীদের যৌন লাঞ্ছনার জন্য গ্রেপ্তার হয়েছিলেন। স্বামী প্রেমানন্দ দুবার যাবজ্জীবন 1997 সালে 13টি শিশু, মানে মেয়েকে যৌন লাঞ্ছনা করার জন্য, কিশোরীদের। ডেরা চিফ গুরমিত রাম রহিম সিং একই ধর্ষণের কাণ্ডে অভিযুক্ত এবং গ্রেপ্তার এবং শাস্তি। ফলাহারি মহারাজ তিনিও তাই, তিনি আইনের এক ছাত্রীকে আলওয়ারের আশ্রমে রাজস্থানে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছিলেন। এ তো গেল এনাদের কথা। এখানে কি আপনারা হিন্দু মুসলিম ন্যারেটিভ করবেন, নাকি বলবেন অভিযুক্ত কে, অপরাধী কে, তার জাত পাত তার ধর্ম কিচ্ছু বিচার করার দরকার নেই, দেখতে হবে সে অপরাধী কিনা এবং তার শাস্তি হবে, যে কোনো ভাবেই তার শাস্তি হবে, এইটাই তো বলার কথা আমাদের। এবার চলে আসুন কেরালায়। কেরালায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দ আজি আত্মহনন করেছেন।
26 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দ তার মৃতদেহ তিরুবনন্তপুরমের থাম্পানুল এলাকার একটি লজ থেকে উদ্ধার করা হলো। এবং তিনি কি করলেন, মৃত্যুর পর জানা গেল একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন তিনি, সেটা প্রকাশ্যে এলো, যেখানে তিনি দাবি করেছেন যে তিনি শৈশবে আরএসএস এর কর্মীদের দ্বারা বারবার যৌন এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন, বারবার। এবং তারই ফলে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। তিনি জানিয়েছিলেন যে নির্যাতনের কারণে তিনি গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো দীর্ঘমেয়াদী একটা অসুখ হয়ে গেছে তার, এবং ট্রমা, সাংঘাতিক ট্রমার শিকার হয়েছেন, তার থেকে আর বেরোবার পথ খুঁজে পাননি। আর এই ট্রমা থেকেই তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। আরএসএস কি বলছে? আরএসএসের পক্ষ থেকে এই অভিযোগগুলোকে সন্দেহজনক ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। সে তদন্ত কে করবে, কারা করবে, কিভাবে হবে আমরাও জানি, আপনারাও জানেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং অন্যান্য রাজনৈতিক নেতারা এই অভিযোগগুলোকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের যে দাবি জানিয়েছেন। ভারতবর্ষে আমরা কি শুনতে পাচ্ছি কোনো মিডিয়া বলছে, বিশেষ করে যেসব মিডিয়া আমরা দেখছি যাদের মোদি মিডিয়া নয় গদি মিডিয়া বলে অভিহিত করা হয়, তারা কোনোদিন বলছে? কোনোদিন বলছে না। প্রিয়াঙ্কা অভিযোগ করেন যে আরএসএস এর শিবিরে ব্যাপক যৌন নির্যাতন চলছে এবং এই বিষয়ে আরএসএস নেতৃত্বকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। পুলিশ অবশ্য এই ব্যাপারে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে। এই ঘটনাটা বর্তমানে তদন্তাধীন, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আরএসএস এর জিনবাহিত বিজেপির এখন দলিত এবং পিছিয়ে পড়া সমাজের জন্য কত ভাবনা। আইপিএস অফিসারের মৃত্যু দগ্ধ হয়ে সমাজের উপর ফুটে আছে, আমরা জানি, দলিত আইপিএস অফিসার। আবার ব্রাহ্মণকে অপমান করার জন্য পিছিয়ে পড়া সমাজের এক যুবককে ব্রাহ্মণের পাদদক মানে পা ধোয়া জল পান করতে বাধ্য করা হয়েছে। এই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। ऐसे पूछते रहेंगे ब्राह्मण और हम ऐसे ही ब्राह्मणों को पूछते रहेंगे। समस्त ब्राह्मण समाज हमें एक बार माफ करे, समस्त ब्राह्मण समाज हमें एक बार माफ करे। বিজেপি কিছু বলবে না। এই রাজ্যের যে বিজেপি তারা তো আরোই বলবে না। তারা বলবে অন্য রাজ্যে হয়েছে তো আমাদের কি। বাবা, একদিকে তারা বলবে ন্যাশনালিস্ট হতে হবে, জাতীয়তাবাদী হতে হবে, সারা দেশ আমাদের, সমস্ত দেশের সমস্ত রাজ্য আমাদের। আর এই ক্ষেত্রে না না না, অপরাধের ক্ষেত্রে তা নয়, অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আলাদা, আমরা আলাদা। বাহ, এটা কোন ধরনের যুক্তি? আরএসএস এর রক্তে উজ্জীবিত বিজেপি হিন্দু রাষ্ট্র গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। এই আরএসএস কি করে বাম শাসিত কেরালায় এক শিক্ষিত যুবককে দিনের পর দিন যৌন লাঞ্ছনার সাহস পায়? যে সিপিএম এই রাজ্যে ধর্ষণ আর খুনের জন্য মমতা সরকারকে দুবেলা কাঠগড়ায় তোলে, তাদের কি উচিত নয় যে বাম শাসিত কেরালায় এই ঘটনার জন্য একটি অন্তত নিন্দা বাক্য উচ্চারিত হোক? এই আলিমুদ্দিন থেকে আমরা শুনতে পাইনি, সেভাবে আমরা শুনতে পাইনি। একটা সময় তারা ভিয়েতনামের জন্য রাস্তায় নেমেছিলেন, খুব ভালো করেছিলেন, কিন্তু এখন কোথায় নামেন তারা? মমতা সরকারের বিরুদ্ধে তারা যেসব কথা বলেন তার মধ্যে অনেক কথা সত্য, এর মধ্যে কোনো ভুল নেই। এই যে ধর্ষণের কাণ্ড ঘটেছে তার নিন্দা যথোচিত করা উচিত, বিভিন্ন ভাবে, শুধু না যেভাবে করা হোক তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একই সঙ্গে তাদের এটাও বলা উচিত যে কেরালাতে যেটা ঘটেছে বা মধ্যপ্রদেশে যা ঘটেছে তাও এই ভারতে চলতে দেওয়া যাবে না, চলা উচিত নয়। কিন্তু তারা বলছেন না। একটা কথা এই বামেদেরও মনে রাখা দরকার, বামেদের সঙ্গে দক্ষিণপন্থী বিজেপি বা আরএসএস এর অহিনকুল সম্পর্ক, অথচ তারা এই ধর্মীয় ন্যারেটিভ নিয়ে প্রায় নীরব। মূল বিচার বা তদন্ত প্রক্রিয়া নিয়ে তৃণমূল মাথা না ঘামিয়ে বিরোধী দলনেতার অভিযোগের পাল্টা জবাব দিয়েই ক্ষান্ত হচ্ছে, কারণ এটা সুবিধে তাদের পক্ষেও। আর অন্যদিকে বামেরা মনে করছে কোন রকমে মমতা চলে গেলে বোধহয় তাদের পোয়াবারও হবে না। যদি বিজেপি আসে সবচেয়ে বিপাকে পড়বে বামেরা। বামেদের যেটুকু অবশিষ্ট আছে তা ঝেঁটিয়ে বার করে দেবে বিজেপি, কারণ বিজেপি আর যাই হোক বামেদের সহ্য করে না। এটুকু যেন বামেরাও মনে রাখেন। এটুকু বলে আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। নমস্কার। আর আপনারা গৌতম ব্যানার্জি অফিসিয়ালের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নোটিফিকেশন আইকনটাকে অন করে দেবেন।
নমস্কার।